নমস্কার। আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। প্রেরণা বা মোটিভেশন, প্রেরণা কি? প্রেরণা হলো এক ধরনের শক্তি বা ফোর্স যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী আচরণকে উৎসাহিত বা নির্দেশিত করে। যদি কোনো ব্যক্তি আর্মিতে জয়েন করতে চায় তাহলে সে কি করে? সে তার ফিজিক্যাল যে ক্ষমতা, দৌড়ায় বা জিম করে বা এক্সারসাইজ করে, প্রভৃতি করে তার নিজেকে ফিট রাখার জন্য, যাতে সে সেখানে যোগদান করতে পারে। এটা হচ্ছে তার মোটিভেশন, যে তাকে সেখানে জয়েন করতে হবে। বা কোনো স্টুডেন্ট যদি ক্লাসে প্রথম হতে চায়, সে কী করে? তার যে সমকক্ষ যে শিক্ষার্থী রয়েছে তাদের চাইতে বেশি পরিশ্রম করে, পড়াশোনা বেশি করে, সেটা তার মোটিভেশন। তাহলে কী হচ্ছে? এক ধরনের পেশন হচ্ছে শক্তি, যার নির্দিষ্ট লক্ষ্য, তার লক্ষ্য ছিল আর্মি জয়েন করা, সেটা হচ্ছে তার লক্ষ্য। বা তাকে ক্লাসে প্রথম হতে হবে, সেটা তার লক্ষ্য। সে লক্ষ্য অভিমুখী আচরণকে উৎসাহিত বা নির্দেশিত করে। প্রেরণা চক্র। প্রেরণা বলতে দুটি ধারণা প্রয়োজন, একটা হচ্ছে চাহিদা আর তাড়না। অবশ্যই চাহিদা থাকবে বা নিডস থাকবে, এবং তাড়না বা ড্রাইভ হবে, তবেই না সে প্রেরণাটি কমপ্লিট হবে। দেখো, কোনো কোনো একটি ব্যক্তির আর্মিতে জয়েন করার চাহিদা রয়েছে, ঠিক আছে? সেই চাহিদা পূরণ করার জন্য তাকে তাড়না দিচ্ছে। তাড়না দেওয়ার ফলে কী করছে? সে লক্ষ্যাভিমুখী আচরণ করছে, বা সে তখন নিজেকে প্রস্তুত করছে, ফিজিক্যাল ফিটনেস রাখছে। তারপরে সে চাহিদা যদি নিবৃত্তি হয়ে যাচ্ছে, তাহলে সেটা স্থায়ীও হতে পারে, অস্থায়ী হতে পারে, ঠিক আছে? কোনো শিক্ষার্থী প্রথমে সেই শ্রেণীতে প্রথম হলো, ঠিক আছে? সে শ্রেণীতে প্রথম হওয়ার পরেও সেটা কিন্তু স্থায়ী হচ্ছে না। তার আরেকবার লক্ষ্য হচ্ছে যে তাকে পরবর্তী শ্রেণীতে প্রথম হতে হবে, তাহলে সেটা অস্থায়ী হয়ে গেল চাহিদাটা। তখন নতুন করে আবার চাহিদা হলে যে পরের ক্লাসে তাকে প্রথম হতে হবে। এভাবেই চক্রটা ঘুরতে থাকে। পেশনার প্রকারভেদ: বাহ্যিক পেশনা বা ইন্টারনাল, এবং অভ্যন্তরীণ বা এক্সটার্নাল। ভুল লেখা আছে একটু এখানে। বাহ্যিক পেশনা হচ্ছে এক্সটার্নাল, এবং অভ্যন্তরীণ হচ্ছে ইন্টারনাল। বাহ্যিক পেশনা কীরকম? যে পুরস্কার পাওয়া, পুরস্কারের জন্য লোকের কাছে ভালো প্রশংসা পাওয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে বাহ্যিক পেশনা। এবং অভ্যন্তরীণ হচ্ছে পেশনা, যে কোনো গল্প, উপন্যাস পড়া প্রভৃতি। পেশনার বিভিন্ন স্তর, তত্ত্ব, পেশনার বিভিন্ন তত্ত্ব। তিনটি তত্ত্ব মূলত এখানে আলোচিত হবে। একটা হচ্ছে ম্যাসলোর তত্ত্ব, একটা হচ্ছে ম্যাকলিল্যান্ডের তত্ত্ব, এবং হচ্ছে ওয়াইনারের তত্ত্ব। তিনটি খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে ম্যাসলো তত্ত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ। ম্যাসলোর পুরো নাম হচ্ছে অ্যাব্রাহাম ম্যাসলো, ঠিক আছে? মানুষ তার চাহিদা পূরণের চেষ্টা করে একটি নির্দিষ্ট ক্রমে, চাহিদায় একটি নির্দিষ্ট ক্রমের স্তরে সজ্জিত থাকে। যতক্ষণ পর্যন্ত একটি স্তরে চাহিদা পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সেই স্তরে চাহিদা পূরণের চেষ্টা করে। পূরণ হলে পরবর্তী উচ্চ স্তরে চাহিদা পূরণের চেষ্টা করে। যেটা আমি বললাম, যে চাহিদা যদি স্থায়ী হয় তাহলে সেখানে চাহিদা নিবৃত্তি ঘটে, কিন্তু মানুষের চাহিদা স্থায়ী হয় না, সবসময় অস্থায়ীই থাকে। কোনো কিছু জিনিস যদি অ্যাচিভ করে নেয়, সেখানে তার মন বসে না, আবার নতুন জিনিস অ্যাচিভ করতে ইচ্ছে চায়, সেটা অস্থায়ী হয়ে যায়, তারপরে আবার নতুন চাহিদা তৈরি হয়। সেটাই বলছে ম্যাসলো। ম্যাসলোর থিওরিকে বোঝার জন্য এই ত্রিভুজটাকে তিনি ব্যাখ্যা করেছেন। চাহিদা প্রধানত দুই প্রকারে তিনি বলেছেন। একটা হচ্ছে অভাবজনিত চাহিদা, আবশ্যিক, যা পেয়ে গেলে আর সেই চাহিদা থাকে না, স্থায়ী চাহিদা। আর আরেকটা হচ্ছে বৃদ্ধিজনিত চাহিদা। এই চাহিদা পূরণ হলেও কাজ করার প্রেরণা থামে না, বরং বৃদ্ধি পায়। কীরকম? অভাবজনিত চাহিদা রয়েছে, নিচের স্তরে রয়েছে শারীরিক চাহিদা বা ফিজিক্যাল নিডস। কী কী? খাদ্য, আলো, বাতাস, জল, ঘুম, কাপড়, মিড ডে মিল প্রভৃতি হচ্ছে
মিড ডে মিল যেমন পড়ছে শারীরবৃত্তীয় চাহিদার স্তরে। তারপরের স্তরে রয়েছে নিরাপত্তা চাহিদা। নিজে পেট ভরলে পরে তখন কি দরকার? সুরক্ষা দরকার, ভয় থেকে মুক্তি দরকার, স্বাস্থ্য দরকার, সম্পত্তির চাহিদা থাকে। এই চাহিদা পূরণ হলেও একটা চাহিদা তৈরি হয়, সেটা হচ্ছে অন্তর্ভুক্তির চাহিদা বা লাভ অ্যান্ড বিলংনেস নিড। বন্ধু, পরিবার, প্রেমিক প্রেমিকা বা যোগাযোগ ইত্যাদি। তারপরে যে চাহিদাটি রয়েছে সেটা হচ্ছে আত্মশ্রদ্ধা চাহিদা বা সেলফ এস্টিম নিডস। আত্মসম্মান, স্বাধীনতা, সবাই চিনুক এরকম, এগুলো হচ্ছে অভাবজনিত চাহিদা। আর বৃদ্ধিজনিত চাহিদা বলতে কী হচ্ছে? জ্ঞানের চাহিদা, কগনিটিভ নিডস অর নিডস টু আন্ডারস্ট্যান্ড, জানার কৌতূহল, সমস্যা সমাধানের কৌতূহল। এরপরে রয়েছে নান্দনিক চাহিদা, অ্যাস্থেটিক নিডস, সৌন্দর্যবোধ এবং সৌন্দর্য ভোগের চাহিদা। আর উচ্চ স্তরে রয়েছে আত্মপ্রকাশের চাহিদা বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। মানুষ যা হতে চায় তা হবার চাহিদা। এটা হচ্ছে সবকর উচ্চ স্তরের চাহিদা। তো মাসলো তার একটি ত্রিভুজের মাধ্যমে যে চাহিদাগুলো রয়েছে সেগুলিকে ব্যাখ্যা করেছেন। আর মাসলো চাহিদার মিড ডে মিল স্কিম, সেটা হচ্ছে মাসলো চাহিদা মানে মাসলো তত্ত্ব থেকেই নেওয়া হয়েছে শারীরবৃত্তীয় চাহিদার জন্য। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েনার পেশনা তত্ত্ব। যখন কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো হয় বা অকৃতকার্য হয় তখন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিচে কোনো একটি উত্তর দেওয়ার চেষ্টা করে। প্রশ্ন খুব জটিল হয়েছে বা ভালোই পড়েছিলাম কিন্তু ভাগ্য খারাপ ছিল বলে প্রত্যেকবারের যেমন প্রশ্ন হয় তেমন হয়নি। পড়েছে ভালো কিন্তু কোশ্চেন খারাপ এসছে, প্রত্যেকবারের মতো আসেনি। আরেকটা হতে পারে যেভাবে পড়া উচিত ছিল তা করতে পারিনি। এবং 4 নম্বর হচ্ছে আমার দ্বারা এর থেকে ভালো সম্ভাবনা নাই। ওয়েনার বলেছে মানুষ যখন কোনো আচরণ বা কার্য সম্পাদন করে তখন সে কাজের সাফল্য বা ব্যর্থতার জন্য কিছু উপাদান বা ফ্যাক্টর হিসাবে দেখায়। এগুলিকে ওয়েনার কারণ বা নির্দেশক বলেছেন। এই তত্ত্বে এই রকম 4টি উপাদান কথা বলা হয়েছে যা সাফল্য বা ব্যর্থতার কারণ নির্দেশ হিসাবে কাজ করে। সেই উপাদানগুলি কি কি? একটা হচ্ছে ক্ষমতা বা অ্যাবিলিটি, যার দ্বারা ব্যক্তি কাজ করছে। 2 নম্বর হচ্ছে প্রচেষ্টা বা ইফোর্ট, কাজটি করার জন্য সে তার ক্ষমতার কতটা প্রয়োগ করছে। 3 নম্বর হচ্ছে কাজে কাঠিন্যতা, টাস্ক ডিফিকাল্টি, অর্থাৎ যে কাজটি করছে সেটা তার কতটা কঠিন। আর 4 নম্বর হচ্ছে ভাগ্য বা লাক, যে ব্যক্তির নিয়ন্ত্রণের, এটি হচ্ছে ব্যক্তি নিয়ন্ত্রণের বাইরে। ওয়েনার প্রতিটি নির্দেশনের আবার 3টে করে মাত্রা বা ডাইমেনশন কথা বলেছেন। সেটা হচ্ছে নিয়ন্ত্রণের কেন্দ্র, সাফল্য বা ব্যর্থতার কারণ বাহ্যিক বা অন্তর্নিহিত হতে পারে। স্থায়িত্ব, যে কারণের জন্য ব্যক্তি সফল বা ব্যর্থ হয়েছে সেটির সম্বন্ধে সেই ব্যক্তি উপলব্ধি কী ধরনের, সেই কারণটি সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বা একই থাকবে, এটি স্থায়ী না অস্থায়ী। আর নিয়ন্ত্রণ যোগ্যতা, যে কারণটির কথা ব্যক্তি ভাবছে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে না পারে না। এইটি 3টি হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। আর উপাদানগুলি কি কি বললাম? ক্ষমতা, প্রচেষ্টা, কাজে কাঠিন্য এবং ভাগ্য। এখানে দেখো নির্দেশক উপাদান ক্ষমতা, প্রচেষ্টা, কাজে কাঠিন্য এবং ভাগ্য। নির্দেশক মাত্রা নিয়ন্ত্রণের কেন্দ্র, স্থায়ী বা নিয়ন্ত্রণযোগ্য। দেখি, ক্ষমতা হচ্ছে অভ্যন্তরীণ, যার স্থায়িত্ব হচ্ছে স্থায়ী, মাত্রা হচ্ছে স্থায়ী এবং এটি নিয়ন্ত্রণহীন। প্রচেষ্টা হচ্ছে অভ্যন্তরীণ, অস্থায়ী এবং নিয়ন্ত্রণযোগ্য। কাজে কাঠিন্য বাহ্যিক, স্থায়ী, নিয়ন্ত্রণহীন। এবং ভাগ্য হচ্ছে বাহ্যিক, অস্থায়ী, নিয়ন্ত্রণহীন। তাহলে দেখছি কাজের প্রচেষ্টাই হচ্ছে একমাত্র নিয়ন্ত্রণযোগ্য, বাকি ক্ষমতা, কাজে কাঠিন্য, ভাগ্য সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রণহীন।
এটা ছিল ওয়েনারের প্রেষণা তত্ত্ব। এরপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ম্যাকলিল্যান্ডের সাফল্যের প্রেষণা তত্ত্ব। একজন শিক্ষার্থী সবসময় অন্যদের থেকে বেশি পরিশ্রম করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। সাফল্য লাভের এই যে চাহিদা, একেই সাফল্য লাভের প্রেষণা বলা হয়। ম্যাকলিল্যান্ড এই প্রেষণাকে গাণিতিক আকারে প্রকাশ করেছে। এখানে NACH এর অর্থ হলো সাফল্যের ধারণা, অ্যাচিভমেন্ট মোটিভ। আর TS লক্ষ্যের সম্মুখীন হওয়ার প্রবণতা, টেন্ডেন্সি টু অ্যাপ্রোচ অ্যাচিভমেন্ট গোল। এবং TF ব্যর্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি টু অ্যাভয়েড ফেলিওর। ওয়েনারের তত্ত্বে আমরা কি দেখলাম, যে কোনো শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল বা অকৃতকার্য হয় তখন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে যে উত্তর দেয় তার উপরে তত্ত্বটা নিয়ে গঠন করেছেন। আর এখানে দেখলাম ম্যাকলিল্যান্ড একজন শিক্ষার্থী অন্যদের থেকে বেশি পরিশ্রম করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এই যে চাহিদা, একেই সাফল্য লাভের পেছনা বলেছেন। এখানে ব্যর্থতার কিন্তু তত্ত্বটা নয়, এখানে রয়েছে শুধুমাত্র সাফল্যের তত্ত্ব। সাফল্য হওয়ার জন্য কি বলছে, সাফল্যের প্রেরণা রয়েছে, লক্ষ্যেরও সম্মুখীন হওয়ার প্রবণতা রয়েছে এবং ব্যর্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। এই তিনটি কাজ করলেই তবেই সে না সাফল্য হতে পারবে। অর্থাৎ যে ব্যক্তির লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা বেশি এবং ব্যর্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা কম, তার সাফল্যের প্রেরণা বেশি। সবসময় আমরা ভাবি না অনেকে, যে এটা করলে এটা হবে, এটা হবে না, এটা করতে পারবো না, এটা কিন্তু ব্যর্থতা। এই ব্যর্থতাকেই আমাদেরকে এড়িয়ে যেতে হবে, তবেই জীবনে সাফল্য আসবে। যে ব্যক্তির এই পেশনার বেশি, সে জীবনে সাফল্য পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই ধরনের পেশনা সম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে পারে। তারা তুলনামূলক কঠিন এবং প্রতিদ্বন্দ্বমূলক কাজ পছন্দ করে। তারা তাদের কাজের মূল্যায়নও করে। তারা কাজ করার সঙ্গে সঙ্গে ফল লাভের আশা অনেক সময় করে না, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনে রেখেও কাজ করে। এই ধরনের ব্যক্তি কি করে, তারা এই সমস্ত কাজগুলিকে পছন্দ করে যেগুলি মাঝারি প্রতিদ্বন্দ্বিতামূলক, যেগুলিকে ব্যক্তি সাফল্য লাভের প্রত্যাশা করে। এই জন্য এই ধরনের ব্যক্তিরা খুব সহজ কাজ পছন্দ করে না, কারণ এই ধরনের কাজে সাফল্যের চাহিদাকে পূরণ করে না। এই ধরনের ব্যক্তিরা সেই ধরনের কাজ করতে পছন্দ করে যেখানে তারা পারদর্শিতা অন্যের সঙ্গে তুলনা করা যাবে, অর্থাৎ তারা কাজে ফিডব্যাক পেতে পছন্দ করে। এই ধরনের ব্যক্তিরা যে কাজে নিজের জীবিকা অর্জনের বা পেশার উপযুক্ত মনে করে সেই কাজে অধ্যবসায়ের সঙ্গে লিপ্ত হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা যখন কোনো কাজে সাফল্য পায় তখন তারা তাদের প্রত্যাশার মাত্রাকে এমনভাবে বাস্তবসম্মতভাবে বাড়িয়ে দেয় যাতে আরও অনেক এই ধরনের কঠিন কাজগুলিকে করতে ইচ্ছুক হয়। আর এই ধরনের ব্যক্তিরা এমন পরিস্থিতিতে কাজ করতে চায় যেখানে তারা কাজের ফলাফলকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে। এই ছিল তিনটে তত্ত্ব, প্রেষণার, ম্যাসলোর, ম্যাকলিল্যান্ডের এবং ওয়েনারের তত্ত্ব। শেষে আমরা দেখলাম ম্যাকলিল্যান্ডের তত্ত্ব। ম্যাসলোর চাহিদার তত্ত্ব, আর ম্যাকলিল্যান্ডের সাফল্যের, এবং ওয়েনারের যে দেখলাম ব্যর্থতা বা সাফল্যের যে কারণগুলো রয়েছে সেই সম্বন্ধে। পরের ক্লাসে আমরা অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট সম্বন্ধে পড়ব। থ্যাংক ইউ।